আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম ভাইয়া। আমরা ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া তোমাদের সেকশনে কতজন স্টুডেন্ট? সেকশন ভাই ডিতে মেবি 49। 49। এখানে তো অ্যাটেন্ডেন্স আছে অনলি 40 জন। না ভাই, ক্লাসের মধ্যে রেগুলার অ্যাটেন্ডেন্ট থাকে ধরেন 30 প্লাস। আচ্ছা আচ্ছা। ওই 35 এর ভিতরেই থাকে, 35 এর ভিতরে থাকে, এর উপরে যায় না নরমালি। আচ্ছা, একটু সবাইকে মানে ইনভাইট দেন বা লিঙ্কটা সেন্ড করেন, যারা নাই বা গ্রুপে হলো মানে অ্যাটেন্ড থাকে না, একটু ইনবক্সে তাদেরকে জানাবেন। ভাই সবাইকে জানানো হয়েছে, কথা হচ্ছে অনেকে ভাই ভাই দেশের বাড়ি মানে গ্রামের বাড়িতে গেছে আর কি। তা আর আজকে ক্লাসের মধ্যে ধরেন শুধুমাত্র উপস্থিত ছিল মাত্র 20 জনের মতো। আচ্ছা আচ্ছা। তো হয়তো বা সেই জন্য কি অ্যাটেন্ড করতে পারেন নাই নাকি বলতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা একটু কথাবার্তা বলি। আজকে জানেন তো আপনাদের নিয়ে আমাদের কি মানে কথাবার্তা হবে। আপনাদের সিআর আপনাদের নোটিশ দিয়েছে না? হ্যাঁ ভাইয়া। আপনাদের মেইনলি আজকে আমরা কথা বলবো, মানে ভার্সিটিতে আমরা প্রথমে এসে আমরা ডিরেকশন পাই না, বা আমি যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখনও আমাকে এভাবে কেউ বলে নাই যে তুমি এইভাবে পড়াশোনা করো বা প্রোগ্রামিং শিখো বা হায়ার স্টাডিজের জন্য তোমাকে এভাবে পড়তে হবে বা এইসব তোমার লাগবে, বা রিসার্চের জন্য আমি এখন থেকে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি, বা রিসার্চ আমি কিভাবে শিখবো, বা কোন সাইটে গেলে আমি রিসার্চ সম্পর্কে জানতে পারবো। এসব বিষয়ে একটু আলোচনা হবে সবার সাথে, বুঝতে পারছো? জি ভাই। আমরা কিছু আমরা কিছু বলবো, তারপরে তোমাদের কোশ্চেন নিব, একটু সলিউশন দেওয়ার চেষ্টা করব, এইসবই। জাস্ট ফ্রেন্ডলি একটা মিটিং আমাদের, হ্যাঁ? ঠিক আছে ভাই, carry on। সবাই একটু অ্যাটেন্ড আর একটু হোক, হ্যাঁ? আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আপনারা তো আমার নামটা শুনছেন বা আমাকে তো মানে ভালোভাবে এখনও জানেন না আমার বিষয়ে, আমি কোন সেমিস্টারে আছি বা আমার ফিউচার প্ল্যান কি, আপনারা হয়তো জানেন না, না? আমি একটু আমার পরিচয়টাকে প্রথমে দিয়ে নিই, হ্যাঁ? আমি মোহাম্মদ জি রিফাত। ভাই। আমি মোহাম্মদ রিফাত রেজা। এখন 6 সেমিস্টারে পড়াশোনা করতেছি। আমার মেইনলি 9 সেমিস্টার বা 8 সেমিস্টারের সাথে কিছু কোর্স নেওয়া আছে। আপনারা বলতে পারেন যে আমি কিছু এক্সট্রা কোর্স নিয়েছি এই কারণে, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। তাড়াতাড়ি বলতে আমার 10 বা 11 সেমিস্টার পর্যন্ত আমার যাবে, কিন্তু আমি শেষ 2 সেমিস্টারে ভালো মতো রিসার্চ করব বা থিসিস করব, সেই কারণে আমি একটু আগে একটু কোর্সগুলো আগায় নিয়েছি, এই কারণে, এই আর কি। তো আমার ফিউচার প্ল্যান বলতে আমি মেইনলি একাডেমিকে বেশি ফোকাস দিতেছি এখন। আগে প্রোগ্রামিংও ফোকাস দিয়েছি, এখন একটু আমার সিজিপিএ এবং একাডেমিকে বেশি ফোকাস, রিসার্চে একটু বেশি ফোকাস, এর পাশাপাশি আমি প্রোগ্রামিংও করি, কারণ প্রোগ্রামিং ছাড়া আমার এই সিএসসিতে সম্ভব না কোনো কিছু শেখা। কারণ আপনি রিসার্চ বলেন, যেখানেই বলেন না কেন, আপনার রিসার্চে আপনার প্রজেক্টে সব জায়গায় আপনার এই প্রোগ্রামিংটা আছে, বা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে সব কিছু ইমপ্লিমেন্ট করতে হয়। সো আপনার প্রোগ্রামিংটা অনেক ইম্পর্টেন্ট এইখানে। সেই কারণে আমাকে প্রোগ্রামিংটাও ভালো মতো শিখতে হচ্ছে, বা আগে থেকে আমি ফার্স্ট সেমিস্টার থেকেই প্রোগ্রামিংয়ের সাথে আছি। বিভিন্ন সাইটে আমরা সলভ করি, বিভিন্ন কন্টেস্ট দেওয়ার চেষ্টা করি, অন্যান্য ভার্সিটিতে আমরা যে কম্পিটিশন করি যখন প্রোগ্রামিং কন্টেস্ট থাকে, আপনাদেরও এরকম করতে হবে যে প্রোগ্রামিং কন্টেস্ট থাকলে অন্যান্য ভার্সিটিতে যেয়ে আপনাদের প্রোগ্রামিং কন্টেস্ট দিতে হবে, এবং সম্পূর্ণ খরচ আমাদের ভার্সিটি থেকে বহন বহন করে। জাস্ট আপনাকে একটু মানে ভালো মতো ভেরিফাই করতে হবে, ভেরিফাই তারা করবে যে আপনি কোন ভার্সিটিতে যে কম্পিটিশন করবেন বা আপনি অ্যাপ্লাই করছেন কিনা, বুঝতে পারছেন? এসবের জন্য কিন্তু আমাদের এনইউবিসিসি ক্লাব থেকে সব কিছু করা হয়। এটা নিয়ে কোনো সমস্যা নাই, শুধুমাত্র আপনাকে একটু স্কিলফুল হইতে হবে প্রোগ্রামিংয়ে।
তো আমার বিষয়ে তো অনেক কিছু বললাম। আর আমার একটা বিষয় হলো, আমি আমার হায়ার স্টাডিজে অনেক প্ল্যান, সামনে প্রফেসর এদিকে যাওয়ার প্ল্যান আছে আর কি, ফ্যাকাল্টি বা প্রফেসর আপনারা বলতে পারেন, এতটুকুই। এখন আমি যদি বলি প্রোগ্রামিং প্লাস সিজিপি, আপনাদের মুবিন ভাই আছে, সে প্রোগ্রামিং সম্পর্কে সব কিছু বলবে। আমি মেইনলি বলবো প্রোগ্রামিং প্লাস সিজিপিএ, রিসার্চ, হায়ার এডুকেশন, এর সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপর আমাদের সামনে যে কন্টেস্ট আসতেছে সেটা নিয়ে কথা বলবো, তারপর আপনাদের লিডারশিপ স্কিল কেন প্রয়োজন, তারপরে সামনে আমাদের যে আপনারা ক্লাবের মেম্বার কেন হবেন, আপনারা ক্লাবের সাথে কেন থাকবেন, এসব বিষয়ে কথা বলবো। তো আমি প্রথমে শুরু করতেছি প্রোগ্রামিং প্লাস সিজিপিএ। আপনারা প্রোগ্রামিং প্লাস সিজিপিএ দুইটা কেন ধরে রাখবেন? অনেকে বলে যে প্রোগ্রামিং করলে সিজিপিএ ভালো করা যায় না, এটা অনেক হার্ড হয়ে যায়, বা দুইটার মধ্যে আমি পাচ্ছি না। বাট এখানে যারা ভালো মতো করতে পারে, দুইটা একসাথে যারা বজায় রাখে, তাদের জন্য কিন্তু আপনার অনেক দরজা ওপেন হয়ে যায়। যেমন আপনারা এখন বিগ টেক কোম্পানিগুলো যেটা আছে, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এগুলো যদি দেখেন যে এখানে কিভাবে মানুষজন এখন জয়েন করতেছে, ওই কোম্পানির মালিকগুলো বা সিওরা এখন চাচ্ছে যে একটা কম্বিনেশন ভার্সন চাচ্ছে। তারা একটা মানুষকে হায়ার করবে যার মধ্যে একটা কম্বিনেশন ভার্সন আছে, সে প্রোগ্রামিংয়ে ভালো, তার সিজিপিএ ভালো। সিজিপিএ ভালো এটার অর্থ হচ্ছে তাকে আপনি যেই কাজটা দিবেন না কেন, সে সুন্দরভাবে সেটা টাইম মতো শেষ করে দিবে। সে কারণে তারা সিজিপিএতে গুরুত্ব দেয়। আপনার একটা কাজ দিল, আপনি সুন্দরভাবে ডেডলাইনের আগে সেটা আপনি সাবমিট করতে পারতেছেন। আর যারা এটা আপনার একাডেমিকে যারা সিরিয়াস, তারাই শুধুমাত্র এটা করতে পারে, বুঝতে পারছেন? সেই কারণে তারা আপনার ভালো সিজির দিকেও একটু মানে প্রায়োরিটি দেয়। এসব আমি বিগ টেক কোম্পানির কথা বলতেছি। শুধুমাত্র যে প্রোগ্রামিং প্লাস সিজিপিএ ওরা এটা নেয় তা না। আপনার প্রোগ্রামিংয়ে যদি হাইলি ভালো একটা স্কিল থাকে, ভালো একটা প্রোফাইল থাকে, তাহলে তারা নেয়। এটা আপনারা অনেকে জানেন যে বিগ টেক কোম্পানিতে আমার জব করতে হলে আমাকে কীভাবে স্কিলফুল হইতে হবে। যেহেতু সিএসসি নিছেন, আপনারা অনেকে ইউটিউবে মানে দেখছেন, তো আমি তাও একটু বললাম। তো আপনাকে প্রোগ্রামিং প্লাস সিজিপিএ দুটা একটু কম্বিনেশন করে আপনাকে চলতে হবে, যদি আপনি সামনে বিগ টেক কোম্পানিতে আপনার স্বপ্ন থাকে। এখন আপনার আরেকটা বিষয় দেখবেন যে যারা রিসার্চ করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, এদের মধ্যে আপনার 70% মানুষজন কিন্তু এই বড় বড় কোম্পানিতে যায়, এবং গুগল, ফেসবুক বলেন, এদেরকে হায়ার করে। কেন হায়ার করে? কারণ তারা এটা রিসার্চ ব্যাকগ্রাউন্ডের আছে। তারা যেহেতু প্রফেসর, তারা যেহেতু পিএইচডি ডিগ্রি অর্জন করছে, কারণ তাদের মধ্যে তাহলে কি রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে। তারা কোনো জিনিসকে অ্যানালাইসিস করতে পারে, অ্যানালাইসিস করে তারা নতুনভাবে আবার তৈরি করতে পারে। তারা বিভিন্ন ধরনের মডেল নিয়ে কাজ করছে। এগুলো আপনারা মডেল কীভাবে বানাতে হয়, এটা আপনারা যখন মেশিন লার্নিং পড়বেন, পাইথন শিখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে মডেল নিয়ে কাজ করতে হয়, যে এআই নিয়ে কীভাবে কী কাজ করতেছে, বুঝতে পারছেন? তো ওইগুলো বিষয় আমাদের ওখান থেকে হয়। তো রিসার্চ এবং পিএইচডি ডিগ্রি এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য। এখন আমি যদি বলি যে রিসার্চ বিষয়টা কি? রিসার্চ বিষয়টা হলো আপনি একটা কোনো জিনিস নিয়ে আপনাকে নতুনভাবে প্রদর্শন করতে হবে, যেটা আগে কখনো হয় নাই। কোনো একটা টপিক নিয়ে সেটা আপনাকে নতুনভাবে এক্সপ্লেন করতে হবে। তো এটা আপনারা প্রথমে কিভাবে করবেন, এটা তো আমরা জানি না। আপনারা কি জানেন রিসার্চ সম্পর্কে? জি না ভাইয়া। আচ্ছা, কেউ জানলে একটু বলবেন, আপনার মতামতটা দিবেন যে রিসার্চ মানে আসলে কি, বা একটু শর্টলি বলবেন যদি জানেন। আচ্ছা, আমি ধরে নিলাম আপনাদের মধ্যে রিসার্চ সম্পর্কে 30% নলেজ আছে, বাকি আমার যতটুকু নলেজ আছে আমি ততটুকু দিব। কারণ আপনারা জানেন আমি 6 সেমিস্টার স্টুডেন্ট, আমি এখনও রিসার্চ ব্যাকগ্রাউন্ডে ফুললি ভালো পারফর্মার হইতে পারি নাই। আমি চেষ্টা করতেছি রিসার্চ করার, বুঝতে পারতেছেন? তো আমি আমার ফার্স্ট সেমিস্টার থেকে এই পর্যন্ত যতটুকু জ্ঞান অর্জন করছি রিসার্চ সম্পর্কে বা হায়ার স্টাডি সম্পর্কে, এগুলো আমরা আপনাদের জানাবো, বুঝতে পারছেন? তো রিসার্চ করার আগে আপনাকে কোনো একটা টপিক আগে ফাইন্ড আউট করতে হবে। আমি আগেই বলেছি যে রিসার্চ নতুনভাবে একটা জিনিসকে প্রদর্শন করতে হবে, যেটা আগে করা হয়েছে ওটাই হলে হবে না, নতুনভাবে প্রদর্শন করতে হবে, নতুনভাবে একটা জিনিস আবিষ্কার করতে হবে আপনাকে, যে এটা এইভাবে আমার হচ্ছে কাজ, বা আগে যারা যেটা কাজ করেছে তাদের কাজ, মানে এখানে আপনার কি লিমিটেশন আছে। দুনিয়াতে যত কাজ আছে, বুঝতে পারছেন, সবগুলা কাজে কিন্তু একটা লিমিটেশন থাকে, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে।
আর সেই খুঁজে বের করে তারপরে সেখান থেকে আপনার অ্যানালাইসিস করতে হবে, যেটা আমি যদি এইভাবে কাজটা করি তাহলে আমার জন্য অনেক ভালো হবে, যেটা আমার আগের যে রিসার্চটা করছে বা আগের যে আবিষ্কারটা মানে প্রদর্শন করছে তারটা ঠিক ছিল না, বা তার একটা লিমিটেশন ছিল, আমি সেটা কভার করব। ভাইয়া কোনো কথা তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কারো নেটের সমস্যা হইতে পারে, আপনারা বলবেন, কারো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর আপনারা এই আমাদের এটা রেকর্ড হচ্ছে, আপনারা কেউ ইমোজি বা এরকম কিছু দেওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? মানে এটা আমাদের একটা প্রফেশনাল ভাবে রেকর্ড হচ্ছে, তো আপনারা কিছু দিবেন না, জাস্ট প্রফেশনাল ভাবে কথা বলবেন, বাস শেষ। আর লাস্টে আমাদের একটা সেশন থাকবে যেখানে আমরা সব কোশ্চিন এবং উত্তর আমরা উত্তর দিব, সেখানে আপনার ইচ্ছা মতো কথা বলবেন, সমস্যা নাই। তো কাম টু দ্য পয়েন্ট, রিসার্চ নিয়ে আমরা কথা বলতেছি। রিসার্চ সম্পর্কে আপনারা আগে আপনাদের যদি রিসার্চ করার ইচ্ছা থাকে তো প্রথমে আপনাদের অনেকগুলো পেপার পড়তে হবে, রিসার্চ পেপার পড়তে হবে। এসব পেপার আপনারা কই থেকে পড়বেন বলেন? মানে রিসার্চ পেপার না পড়লে আপনারা বুঝতে পারবেন না। এসব পেপার পড়ার জন্য আপনাকে গুগল স্কলারে যাইতে হবে। সবাই একটু মানে খাতায় নোট করে নেন, গুগল স্কলার। গুগল স্কলারে যে আপনারা সার্চ দিবেন, মানে গুগল স্কলার আপনাদের গুগল স্কলার লিখে সার্চ দিলে আপনাদের একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট আসার পরে সেখানে একটা আপনাদের সার্চ বক্স থাকবে ওয়েবসাইটের মধ্যে। তারপরে সেইখানে আপনারা লিখতে পারেন আপনাদের যে কোনো টপিক। আপনারা এআই নিয়ে যে কোনো কিছু লিখতে পারেন। আমি যদি মানে নর্মালি বলি যে পানি নিয়ে আমি গবেষণা করব, বা ওয়াটার নিয়ে আমি গবেষণা করব, আমি চা নিয়ে গবেষণা করব, আমার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আমি অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করব, বুঝতে পারছেন? এটা নিয়ে আমি গবেষণা করব। আপনার মাইন্ডে যেটা আসতেছে সমস্যা নাই, যেটা আসতেছে আপনি সেটা জাস্ট ওখানে সার্চ দিবেন, যে এই জিনিসটা নিয়ে আমি ইংলিশে সার্চ দিবেন, এই জিনিসটা নিয়ে আমি গবেষণা করতে চাচ্ছি, জাস্ট কিওয়ার্ডটা ওখানে দিবেন, দিয়ে সার্চ দিবেন। ওখানে আপনার অনেকগুলো চলে আসবে, যে রিসার্চ পেপার অনেক চলে আসবে, রিসার্চ পেপার অনেক সায়েন্টিস্টের বা প্রফেসর আছে, তাদের রিসার্চ পেপার সবগুলো চলে আসবে। ওখান থেকে আপনারা একে একে রিসার্চ পেপারগুলো সবগুলো পড়বেন, একটা করে রিসার্চ পেপার পড়বেন। তারপর ওখান থেকে আপনারা কোনো জিনিস পড়ে তারপরে তো একটা মূল ভাব বের করতে পারেন না? ওখান থেকে যেই মূল ভাবটা হয় বা সারমর্মটা হয় একটু অ্যানালাইসিস করে আপনার নোট খাতায় সেটা একটু লিখে রাখবেন, যে আমার এই রিসার্চ পেপারে আমার এটা বলছে। আপনার কিন্তু টপিক, নির্দিষ্ট টপিক, ওই টপিকে আপনি সবগুলো পড়তেছেন, বুঝতে পারছেন? তো ওটা আপনি একটা পেপার পড়লেন, ওখান থেকে আপনি লিখে ফেললেন, তারপর আরেকটা পেপার পড়লেন, আপনি ওখান থেকে লিখে ফেলতেছেন, আরেকটা পেপার পড়তেছেন, আর ওখান থেকে আপনি নোট করে ফেলতেছেন। একই টপিকের উপর আপনি 10টা রিসার্চ পেপার পড়লেন এবং সেখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারছেন যে আমাকে এই রিসার্চ পেপার এটা বলছে বা বাদবাকিগুলো এইভাবে বলছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তো ওখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে আমার এখানে আমি কোনটা নিয়ে কাজ করব, আমার লিমিটেশনটা কি আছে। আচ্ছা জান্নাত সুবর্ণা, কি বলবেন বলেন? হ্যান্ড রাইজিং করেছেন আপু, একটু বলেন, কিছু বলবেন? আচ্ছা, সে হয়তো ভুল করে হ্যান্ড রাইজিং করছে, সমস্যা নাই। তো আপনারা 10টা পেপার পড়ে সেখান থেকে ভালো মতো অ্যানালাইসিস করতে পারবেন যে আমার এই সায়েন্টিস্ট এখানে একটা লিমিটেশন দিয়েছে, আমাকে এটা নিয়ে কাজ করব আমি। তখন ওটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, ওটা নিয়ে আপনাকে বিভিন্ন ডাটা কালেক্ট করতে হবে, বিভিন্নভাবে সেটা অ্যানালাইসিস করতে হবে, ম্যাথমেটিক্সভাবে অ্যানালাইসিস করতে হবে। এটার জন্য আবার আপনার মেশিন লার্নিংটা অনেক ইম্পর্টেন্ট। মেশিন লার্নিং, পাইথন, এটার জন্য আপনার অনেক ইম্পর্টেন্ট, কারণ সেগুলোর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এই রিসার্চ পেপার করার জন্য বা রিসার্চের জন্য আপনার ম্যাথমেটিক্সে একটা ভালো স্কিলফুল হইতে হবে, ম্যাথমেটিক্সে ভালো স্কিলফুল হইতে হবে। তারপরে আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট বা সিএসসির স্টুডেন্ট, সেই কারণে আমাদের মেশিন লার্নিংটা ভালো মতো শিখতে হবে, বুঝতে পারছেন? যদি আমরা রিসার্চ করতে চাই, মেশিন লার্নিং এটা আমাদের ভালো মতো শিখতে হবে, কারণ মেশিন লার্নিং দিয়ে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তার সাথে পাইথন ল্যাঙ্গুয়েজ এটা আছে, কারণ পাইথনে আপনার অনেকগুলো লাইব্রেরি ইউজ করা হয়, এবং সেই কারণে এটা আমাদের জন্য অনেক ভালো হয় যে আমরা সবগুলো যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। আমি কোন ওয়েবসাইটের নাম বললাম সেটা একটু ভালো করে লিখে রাখবেন, যে গুগল স্কলার IEEE এক্সপ্লোর, সবাই একটু লিখে রাখবেন, গুগল স্কলার IEEE এক্সপ্লোর। আমি যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম এগুলো আমি কিছু শিখে নাই। আমি সেকেন্ড সেমিস্টারে এসে একটা ম্যামকে বলছিলাম আমি হলো কিভাবে গবেষণা করতে পারি, তখন ম্যাম আমাকে বলছিল, বা গবেষণা শিখতে পারি, ম্যাম আমাকে বলছিল যে এই সাইডে তুমি দেখতে পারো। তো আমি হলো ম্যামকে বলে পাইছি, মানে এটা আমি ইনফরমেশনটা পাইছি, আর আপনারা ফার্স্ট সেমিস্টারে পাচ্ছেন। তো আপনারা যখন আমার পজিশনে আসবেন আমার থেকে আপনাদের ভালো কিছু করতে হবে, পারবেন না?
ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, অবশ্যই পারতে হবে। ইনশাল্লাহ ভাইয়া। আপনাদের কিন্তু আমাদের ভার্সিটি থেকে থিসিস বা প্রজেক্ট এটা করতেই হয়, বুঝতে পারছেন? থিসিস বা প্রজেক্ট না করলে আপনারা ভার্সিটি থেকে মানে আপনাদের সার্টিফিকেট দিবে না। সো রিসার্চ বা থিসিস এটা আপনাদের মাস্ট করতে হবে। এই জ্ঞানটা আপনাদের এখন থেকে নিজেদের মধ্যে নিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো এই মানে সংক্ষেপে বলতে গেলে রিসার্চ পেপার সম্পর্কে বা রিসার্চ সম্পর্কে আমি এতটুকুই বললাম। এটার কিন্তু অনেক ধারাবাহিকতা আছে, এটা শেষ নাই, বুঝতে পারছেন? আর আমাদের ভার্সিটি থেকে কিছুদিন আগে 2 দিন আগেই আমাদের দুইটা একটা বড় ভাই একটা বড় আপু রিসার্চ পেপার পাবলিকেশন করেছে, সেটা আপনারা দেখছেন? তাদের পোস্ট করছে তাদেরটা নিয়ে আমাদের পেজ থেকে। আপনারা কি দেখছেন জি সেটা? ভাই, জি ভাই দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু 11 সেমিস্টারে, বুঝতে পারছেন? তারা 11 সেমিস্টারে তারা রিসার্চ পেপার পাবলিকেশন করছে, তাদেরটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এইটা গেল আমাদের রিসার্চ সম্পর্কে। তো আমি এখন আব্দুল্লাহ মুবিনকে কিছু বলতে বলবো, মানে আমার আরও কিছু কথা আছে সেটা হায়ার স্টাডি সম্পর্কে আরও বলবো, বুঝতে পারছেন? আব্দুল্লাহ মুবিন আছেন আপনি? রিফাত আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই জানো তো না আব্দুল্লাহ মুবিন ভাইকে চিনো না? ভাই কিন্তু জি অনেক, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাই কিন্তু অনেক প্রোগ্রামিং করে, মানে ফার্স্ট সেমিস্টার থেকে ভাই অনেক প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং এ সে ভালো স্কিলফুল। মানে আমি জি হলো, ভাইয়া, মুবিন ভাইকে চিনি। হ্যাঁ হ্যাঁ, সে আমাদের প্রোগ্রামিং সেক্রেটারি। সে অনেক ভালো প্রোগ্রামিং করে এবং ফার্স্ট সেমিস্টার থেকে এমনকি যে আমাদের যখন মিড এক্সাম বা ফাইনাল এক্সাম চলে সে সময় সে প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে ব্যস্ত থাকে। এবং তার কিন্তু একটা কোড ফোর্সে একটা ভালো রিডিং আছে, কোড ফোর্সে একটা হাইলি তার প্রোফাইল আছে, বুঝতে পারছেন? সো তার কাছ থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তাই মুবিনকে বলতেছি, ভাই তুমি এদের উদ্দেশ্যে কিছু বলো। ওকে রিফাত, থ্যাংক ইউ। আচ্ছা, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভাইও। আপনি কেমন আছেন? এই তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বোরিং কথাবার্তা বলতেছি, হোপ বোর হচ্ছে না। আচ্ছা, আম, আজকে ভাইয়ের বিষয়ে টপিক কথা বলবো, তো তার মধ্যে মেইনলি থাকবে প্রোগ্রামিং, যেটা মেইনলি আমরা করতে চাই। আর সেকেন্ডলি ভাইয়া তোমাদের ক্যারিয়ার সম্পর্কে জানাবো, যে আসলে তোমরা কিভাবে আগালে তোমরা কোন দিকে যাইতে পারবা বা কোন দিকে বেটার রেজাল্ট করতে পারবা। আর আর দুটো টপিক বলবো, সেটা কি যে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে কেমন, আসলে আমাদের আইটি ইন্ডাস্ট্রি বলো বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলো কেমন হয়, সে সময় একটা আইডিয়া পাবা। আর লাস্টলি তোমরা জানতে পারবা প্রোগ্রামিং কন্টেন্ট সম্পর্কে, যে আসলে এত কিছু যে করতেছি সব কিছু একটা আউটকাম লাগবে, তাই না? সে আউটকামটা কই থেকে আসে? আসলে মেইনলি আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করো, তাহলে বেস্ট পজিশনে যাইতে হলে প্রোগ্রামিং কন্টেস্ট অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং কোনো বিকল্প নাই। তো আমাদের মধ্যে কে কে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, একটু দেখি তো, হ্যান্ড রাইজ করো। ওকে, নাইস, অনেকজনই আছে তাহলে। যাক, দেখে ভালো লাগলো। সবার অবশ্যই ইচ্ছায় থাকতে হবে। যাক, তো আমাদের সিএসসি তাই না, যে আমরা সিএস নিয়ে পড়তে আসছি, তো দেখা যায় যে আমরা যখন প্রাইভেটে সিএসসি নিয়ে ভর্তি হই, তো ম্যাক্সিমাম মানুষ আসলে কি করে, যে লাইক আমি পাবলিকে পরীক্ষা দিচ্ছি, দেন হয়তো সেখানে চান্স পাইনি, অথবা আমার দেশে বাইরে যাওয়ার প্ল্যান, তো আমি ব্যাকআপ প্ল্যান বি হিসাবে প্রাইভেট কন্টিনিউ করতেছি। তো প্রাইভেটে হয়তো একটা সাবজেক্টই আছে সিএসসি, সবাই আসে সেখানে ভর্তি হয়ে বসে থাকি, বাট সিএসসি আসলে কি, কেন, কিভাবে কাজ করে, এটা আসলে আমরা কিন্তু আইডিয়া রাখি না। তো সিএসসির ফুল ফর্ম কি সেটা আমরা জানি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো এখানে আসলে দুটো পার্ট কিন্তু আছে, একটা সায়েন্স আর একটা ইঞ্জিনিয়ারিং। তো আমাদের মিলে যদি কোর ভাবে আমরা থিঙ্ক করি, তাহলে আমরা সিএস থেকে দুটো সেক্টর আসলে যাইতে পারি। একটা হলো রিসার্চ সেক্টর, যেটা রিফাত বললো, সায়েন্টিস্ট লেভেলে, যে আমরা একটা নির্দিষ্ট টপিক ধরবো, সেটার উপর বিশদ গবেষণা করবো, নতুন কিছু ইমপ্লিমেন্ট করবো, নতুন কিছু তৈরি করবো। আর যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, সেটা আসলে কি, যে আমাদের অলরেডি মার্কেটে কিছু টুল রেডি আছে, সেগুলো আমরা প্রয়োগ করবো, বাট প্রয়োগ করার পর সেটা বেস্ট ইউজ আমরা করবো। কিভাবে বেস্ট ইউজ করতে পারি, লাইক কোনো একটা কমপ্লেক্স জিনিস সেটা আমরা সলভ করতেছি সেই টুল গুলো ব্যবহার করে, এভাবে আর কি আমরা ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করে আর কি। মানে একটা ইঞ্জিনিয়ার মানে মেনলি প্রবলেম সলভিং। ওকে। আর আরেকটা বিষয় বলে রাখি, যে কারো কোনো যদি কোশ্চেন থাকে, লাইক আমি যে কথাগুলো বলতেছি, কারো বিষয়ে জানার থাকে, তাহলে সে ইমিডিয়েটলি কোশ্চেন করবা, যদি এই টপিকের ভিতরে হয়। আর যদি টপিকের বাইরের কোনো কোশ্চেন হয়, তাহলে সেটা নিজেদের কাছে রাখে দিবা, আমাদের সেটা ডাউট সেশন থাকবে, সেখানে আমরা বিষয় ক্লিয়ার করবো। বুঝতে পারছো সবাই? কেউ যদি রেসপন্স করো তো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, গ্রেট। তো আসো আমরা আসলে প্রোগ্রামিং কিভাবে শুরু করবো, তাই না? যে আমাদের আসলে অনেকে একটা ডাউট থাকে, যে ভাই আমি ফার্স্ট সেমিস্টার করতেছি বা আমি ফার্স্ট ইয়ার আসছি, আমি তো প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছি, আমি তো ওয়েব ডেভেলপমেন্ট করবো, নাকি আমি অ্যাপ করবো, নাকি আমি এআই যাবো।
আসলে ভাই ফার্স্ট সেমিস্টারটা বা ফার্স্ট ইয়ারটা আমাদের এগুলা নিয়ে ভাবার টাইম না। এই সময় আমাদের টাইমটা হলো আমাদের ফান্ডামেন্টাল বা বেসিকটা ক্লিয়ার করা। আর তুমি যে ইন্ডাস্ট্রিতে যাও, যেভাবে যাও, তুমি যেটা ভালো প্রবলেম সলভার না হও বা একটা ভালো ইঞ্জিনিয়ার না হও, তাহলে তোমার গ্রোথ হবে খুবই স্লো। লাইক তুমি টপ পজিশনে কখনো যাইতে পারবে না। আহ, রাসেল কিছু আজ করবা? না ভাইয়া। ওকে ফাইন। তো যেটা বলতেছিলাম, তো সেটার জন্য আসলে আমরা কিভাবে শুরু করব? আসলে আমাদের প্রথমে শিখতে হবে কি সি অথবা সি প্লাস প্লাস। কেন সি বা সি প্লাস প্লাস শিখতে হবে? কারণ এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাকে প্রপারলি শিখাবে আসলে আমাদের প্রোগ্রামিং দুনিয়াটা আসলে কিভাবে কাজ করে, বা আমি যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি এটা কিভাবে কাজ করে, ব্যাক এন্ডে কি হয়, এটা কম্পাইলার কিভাবে কাজ করে, বা স্টেপ বাই স্টেপ যেটা জিনিস কম্পাইল হয়, এই বিষয়গুলো সবকিছু আমি ডিটেলসে শিখতে পারবো সি বা সি প্লাস প্লাস। তো এখন অনেকে কোশ্চেন করতে হবে, যাচ্ছে ভাই আমি সি শিখবো আগে দেন সি প্লাস প্লাস শিখবো, না ডাইরেক্ট সি প্লাস প্লাস শিখবো? তো ভাই তোমার যদি টার্গেট থাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো সেই ক্ষেত্রে সি খুব একটা ম্যাটার করে না, কারণ আমাদের সি প্লাস প্লাসটা মেইনলি সির একটা আপডেট ফর্ম। লাইক আমাদের সি তো অনেক কিছু সাপোর্ট ছিল না, আমাদের সি অনেক কিছুতে ব্যাকডেটেড ছিল, আমাদের সি প্লাস প্লাসে বেশ কিছু জিনিস অ্যাড হয়েছে। সেটা কি অ্যাড হয়েছে? লাইক ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেটা আমাদের কিন্তু সি তে ছিল না, সেটা আপডেট আসছে সি প্লাস প্লাস। প্লাস সি প্লাস প্লাস আরেকটা খুবই পাওয়ারফুল টুল আছে যেটা আর কি আমাদের বিশেষ কম্পিটিটিভ প্রোগ্রামিং দুনিয়ায় খুবই কাজে লাগে, সেটা হলো এসটিএল, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। তো এই জিনিসটা যারা ঠিকভাবে শিখতে পারে তারা দেখা যায় কম্পিউটার প্রোগ্রামিং খুব ভালো করে। দেন এই জিনিসগুলো থাকার কারণে আমরা কি করতে পারি, বেটারলি বিভিন্ন অ্যালগোরিদম, বিভিন্ন ডাটা স্ট্রাকচার, এগুলো আমরা বেটারলি ইমপ্লিমেন্ট করতে পারি। আমার জন্য সব প্রবলেম সলভিং বিষয়টা সহজ হয়ে যায়। তো অনেকে আসলে কোশ্চেন করতে পারে যে আচ্ছা তাহলে কি ভাই অন্য ল্যাঙ্গুয়েজে প্রবলেম সলভিং হয় না? অবশ্যই ভাই অন্য ল্যাঙ্গুয়েজ প্রবলেম সলভ হয়, তুমি পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম সলভিং করতে পারবে। কিন্তু এখানে সমস্যা হয় কখন, যে আমাদের পৃথিবীর মনে করছে 90% পার্সন বা 90% পিপল সি প্লাস প্লাসে প্রবলেম সলভিং করে। তো তুমি যখন মনে করো জাভা স্ক্রিপ্ট দিয়ে বা জাভা দিয়ে বা পাইথন দিয়ে প্রবলেম সলভ করতে যাবা, তখন দেখা যাবে যে তুমি ওই প্রবলেমটাতে আটকে গেছো। যখন আটকে গেছো তখন অবশ্যই তোমার একটা হেল্প লাগবে, কারণ আমরা তো শুরুতে সবকিছু জানি না, বা আমরা কেউ সর্ব জানতাম না যে সবকিছু জানবো। সেক্ষেত্রে আসলে কি হয় যে আমরা রিসোর্স ফলো করি, তো রিসোর্স যখন খুঁজতে যাবা দেখবা যে সেই বিষয়গুলো রিসোর্স তোমরা পাবা না, কারণ সেগুলো রিসোর্সের রিস্ক না। আর সি প্লাস প্লাস এত পপুলার কেন? কারণ এটা কি অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজ, আর প্লাস অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে। কিভাবে অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে, যে সেই 2000 সাল থেকে সি আছে, এখন স্টিল নাও মার্কেটে সার্ভাইভ করতেছে। আর এখন পর্যন্ত স্পিডের দিক থেকে সি প্লাস প্লাস আনবিটেবল, কারণ এটার রান টাইম সবচেয়ে বেস্ট। লাইক পাইথন বা যে ল্যাঙ্গুয়েজ গুলো সবগুলো কিন্তু রান টাইম প্রচুর স্লো, বাট আমার সি প্লাস প্লাস প্রচুর ফাস্ট কাজ করে। ইভেন এখন এটা ইউজ হয়, মনে করো যে বিভিন্ন যে তোমরা দেখো না যে বিভিন্ন মিসাইল তৈরি হচ্ছে, ড্রোন তৈরি হচ্ছে, এগুলো কিন্তু ভাই পাইথন বেস না, এগুলো সবগুলো সি প্লাস প্লাস বেস, কারণ এই টেকনোলজি খুব ফাস্টলি ডিসিশন নিতে হয়, আর সেক্ষেত্রে সি প্লাস প্লাস ভালো কাজ করে। তো মনে করো তুমি সি প্লাস প্লাস শিখলাম, তারপর তুমি কি করবা? সি প্লাস প্লাস শেখার পর অবশ্যই প্রবলেম সলভ শুরু করতে হবে। তো সবকিছু একটা শেখার রেঞ্জ আছে, কারণ তুমি যদি সি প্লাস প্লাস শুরুতে শুরু করো, দেন যদি একদম ডিটেলসে যাইতে চাও ভাই কখনো শেষ করতে পারবে না, আমিও পারি না এখন শেষ করবো। এটা এত 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 ডিটেলস টপিক আছে। কারণ আমাদের যে তোমার ইউনিটি যে গেম ইঞ্জিনের নাম হয়তো তোমরা শুনছো, ইউনিটি আনরিয়েল। তো ইউনিটি যে গেম ইঞ্জিনটা আছে সেটা মেনলি সি শার্প দিয়ে চলে। আর যেটা আনরিয়েল গেম ইঞ্জিন, তোমাদের সবাই মনে হয় পাবজির নাম শুনছো, অনেক খেলছো। এই গেমগুলো মেনলি তোমার সি প্লাস প্লাস বেসড, মানে সি প্লাস প্লাস তৈরি করে। বুঝতে পারছো যে সি প্লাস প্লাস এখন খুব ভালোভাবে মার্কেটে রান করতেছে। আর তুমি যখন বিভিন্ন প্রোগ্রামিং সাইডে যাবা, লাইক কোডফোর্স এর কথাই যদি আমি বলি, দেখবা যে যারা ওয়ার্ল্ডের টপে আছে, লাইক তোমার টুরিস্ট আছে এখন টপে, টুরিস্টের দেখবা যে সে সি প্লাস প্লাস প্রবলেম সলভ করে। যে বাংলাদেশের টপে যারা আছে, লাইক সময় আছে আমার বাংলাদেশের টপে একে। আবার তোমার একসময় সোহাগ ভাই ছিল খুবই পপুলার একজন পার্সন, সেও র্যাঙ্ক ওয়ানে ছিল। কিন্তু তারা কিন্তু সলভ করতো, তারা সি প্লাস প্লাস প্রবলেম সলভ করতো। তো এখন কোশ্চেন বুঝতে পারি যাচ্ছে আমি যে প্রবলেম সলভিং করতেছি, তো এই জিনিসটা আসলে আমাদের কি কি কাজে লাগবে, বা এই জিনিসগুলো আমি ফিউচারে কি কাজে লাগবে, তো অবস্থা প্রবলেম সলভিং কোনো লাভ নাই। তো এখানে আসলে দুটো টার্ম চলে আসে, যে আমাদের পার্থক্য বুঝতে হবে। দুটো পার্থক্য কি, যেটা হলো ডেভেলপার আর একটা ইঞ্জিনিয়ার। দুটো কিন্তু সেম বিষয় না। একটা ডেভেলপার কি করে, একটা ডেভেলপার নির্দিষ্ট একটা টেকনোলজি নিয়ে কাজ করে। যেমন মনে করো যে আমি একটা ওয়েব ডেভেলপার, আমি কি করব, আমি মনে করো মার্ন স্ট্যাক নিয়ে কাজ করি, তাহলে আমি সেখানে কি করতে পারি, আমি মঙ্গোডিবি, রিয়েক্ট, তারপর নোড.জেএস এগুলো নিয়ে কাজ করবো। ইভেন আমি এটা নিয়ে সারা জীবন কাজ করে যাবো। আর আমার এখানে দেখা যাবে খুব একটা গ্রোথ হবে না, কারণ আমি আজীবন ওয়েব ডেভেলপার হিসেবে থেকে যাবো, কারণ আমার স্ট্যাক এইটা। বাট তুমি যখন একটা ইঞ্জিনিয়ার হবা, তখন তুমি হবা একটা ডিফারেন্ট পার্সন, কারণ তখন তুমি প্রবলেম সলভিং জানো, তোমার একটা ব্রেন স্টর্মিং করার মতো একটা ব্রেন আছে, যে ব্রেনটা যে কোনো কিছু অ্যানালিটিক থিঙ্কিং করতে পারে, কমপ্লেক্স ডিসিশন নিতে পারে। তো সেই ব্রেনটা থাকার জন্য কি হচ্ছে, যে তুমি যে কোম্পানিতে যাও, বা তুমি হয় বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি যাও না কেন, তারা কি করবে, তারা তোমাকে তাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। লাইক তুমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদ পাই গেছো, সেক্ষেত্রে কি হচ্ছে, আজকে আমার কোম্পানিতে একটা পিএইচপি ডেভেলপার লাগবে, আমি তোমাকে হয়তো 2 মাস ট্রেনিং দিব, তুমি পিএইচপি তে কাজ করবে।
তারপর হুট করে আমার এআই ইঞ্জিনিয়ার লাগতেছে, সেক্ষেত্রে আমি তোমার আবার ট্রেনিং দিব, তুমি এআই নিয়ে কাজ করবো। এটা হলো একটা ইঞ্জিনিয়ার, যাকে তুমি যে টেকনোলজি দেবা সে সেটাতে সুটেবল হয়ে যায়, সেটা অ্যাডপ্ট করে ফেলে। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ওকে, গুড। দেন আসা হলো আমাদের কন্টেস্ট। আচ্ছা, আমি যে প্রবলেম সলভিং যে করবো, সেই প্রবলেম সলভিং গুলো আসলে আমরা কোথায় করবো? তার জন্য আর কি আমাদের বিভিন্ন কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয়ে থাকে। সেই কন্টেস্ট গুলো আসলে কোথায় হয়? কন্টেস্ট মেনলি দুই প্রকার হয়ে থাকে, এটা তোমার অনলাইন কন্টেস্ট আর এটা হলো তোমার অফলাইন কন্টেস্ট। তো অনলাইন কন্টেস্ট গুলো কোথায় হয়, তো এটা হয়তো তোমরা অনেকেই জানো। আমাদের কোড ফোর্স আছে, কোড শেপ আছে, অ্যাড কোডার আছে, ইউভিজাজ আছে, দেন তোমার টাফ আছে, হ্যাকার র্যাঙ্ক আছে, এন্ড লাস্টলি লিড কোড আছে। এগুলোতে ভাই হিউজ প্রবলেম আছে, বাট তোমার জন্য প্রিফারেবল থাকবে বা তোমরা পিক করবে হলো মেনলি কোড ফোর্স আর কোড শেপ। বাট স্টার্টিং এ এটা পিক করা উচিত হবে না। ফার্স্টলি তোমরা বিকাউটে কিছু বেসিক প্রবলেম সলভ করবা, আর যেটা ভাইয়ারা যে কারণে আর কি গ্রুপটা খোলা হয়েছে, যে তোমাদেরকে আমরা ট্রেন করবো প্লাস আমরা তোমাদের প্রবলেম দিব, সেই অনুসারে তোমরা সলভ করবা। দেন যখন একটা নির্দিষ্ট লেভেল পাস করে যাবা, তখন তোমরা আর কি বিভিন্ন টপ যে ইগুলো আছে, জাজগুলো আছে, সেগুলো তোমরা সলভ করতে পারবা। তো টপ জাজ কারা? আমাদের অবভিয়াসলি কোডফোর্স অলওয়েজ নাম্বার ওয়ানে থাকে, কারণ পৃথিবীর যে কোনো কোম্পানি তারা কোডফোর্সকে প্রেফার করে, কোডফোর্সকে ভ্যালু করে, কারণ সিস্টেমটা এতটা ভালো। ইভেন তুমি যখন চিট করো, তুমি এআই ইউজ করো, ওরা এত বেটার অ্যালগরিদম ইউজ করে, তুমি ইজিলি ওখানে ধরা খায় যাবা। তো ওখানে তোমার নকল করার কোনো সুযোগ নাই, তার জন্য এটা মোস্ট অ্যাকসেপ্টেবল সাইট। দেন থাকে কোডশেপ থাকে, সেটা একটা ভ্যালুবল সাইট। দেন তুমি অ্যাড করে সলভ করবে, হ্যাকারিং সলভ করবা, এই আর কি। তো এই সাইটগুলোতে বিভিন্ন প্রবলেম থাকে, তোমরা ওখান থেকে ডিরেক্ট প্রবলেম সলভ করতে পারবা। এন্ড তোমাদের জন্য তবে কন্টেস্ট, সেই কন্টেস্ট গুলোতে মেনলি 7টা থেকে 8টা কোশ্চেন থাকে। আর যদি কোর্সের কথা আমি স্পেসিফিকলি বলি, সেখানে D1, D2, D3 থাকে। তো এটা কি বিভিন্ন রেটিং অনুসারে ভাগ ভাগ করা থাকে। তো তুমি যদি ওখানে কন্টেস্ট দাও, দেখা যাবে সেই ক্ষেত্রে তোমার রেটিংটা শুধু বাড়বে। তুমি যত প্রবলেম সলভ করো লাভ নেই, তোমার এই কন্টেস্ট দিতে হবে। আর কন্টেস্টের প্রতিটা প্রবলেম হয় ইউনিক, এমন না যে তুমি প্র্যাকটিস করে আসছো, তুমি এটাতে হয়তো আমাদের কি বলে বোর্ডে যে কোশ্চেন হইতো যে আমরা মেডিসি বা টেস্ট করে গেছি, কমন পাই গেছে, আসলে বিষয় এরকম কাজ করে না আমাদের কন্টেস্টে। এখানে প্রতিটা কোশ্চেন ইউনিক হয়, আর ডেইলি ডেইলি নতুন নতুন প্রবলেম পরিস হতে থাকে। বাট কি হতে পারে, টাইপ ফলো করতে পারে, যে আমাদের একটা প্যাটার্ন নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে, যে আমার এটা বিএফএস এর প্রবলেম, তো এটা বিএফএস এ সলভ করতে হবে, এই টাইপের বিষয়গুলোকে ম্যাচ করানো যায়। দেন আমি যদি বলি অফলাইন কন্টেস্টের কথা, তো অফলাইনেও কয়েকটা ক্যাটাগরি কন্টেস্ট হয়। এটা হলো মেইনলি আইসিপিসি, এনসিপিসি, এটা একটা সেক্টর। আরেকটা সেক্টর হলো আইইউপিসি, আরেকটা সেক্টর আছে যে আমাদের বিভিন্ন যে বিগ টেক কোম্পানিগুলো আছে বাংলাদেশে, তারা একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করে থাকে। তো আইসিপিসি আর এনসিপিসি তো তোমরা সবাই অনেকে জানোই যে আমাদের ভার্সিটিতে কয়টা টিম থাকবে, সেই টিমরা একটা কন্টেস্ট দেবে। দেন সেখানে যে বেস্ট টিমটা হবে সে যাবে ঢাকা রিজিওনালে, সেখানে সিলেক্ট হলে দেন এশিয়া ওয়েস্টে প্লে করবে। এন্ড দেন সেখানে যদি সে সিলেক্ট হয়, তারপর সে ফাইনাল রাউন্ড, দ্যাটস মিন ওয়ার্ল্ড ফাইনালস হিসেবে গেম প্লে করবে আর কি। আর আইইউপিসি কোনটা? আইইউপিসি হলো তোমার বিভিন্ন যে আমাদের ইউনিভার্সিটি গুলো আছে, লাইক বুয়েট, আইআইটি, কুয়েট, ইভেন ব্রাকো অ্যারেঞ্জ করে। তো তারা তাদের ইন্টার ইউনিভার্সিটি একটা প্রোগ্রামিং কন্টেস্ট দেয়, সেই কন্টেস্টে মেনলি সেম আইসিপিসির মতো একটা ক্রাইটেরিয়া ফলো করা হয়। তো ওখানে আর কি আমাদের দেশে বিভিন্ন ভার্সিটি সব টিমগুলো যায়, তারা এখানে কন্টেস্ট দিতে পারে। আর যেটা বললাম যে আমাদের দেশে যে বিগ কোম্পানিগুলো আছে, বিগ কোম্পানিগুলো কারা? লাইক স্যামসাং আর&ডি আছে, ভিভাসফট আছে, দেন ব্রেন স্টেশন 23, তারপরে তোমার শেফালো আছে। এই কোম্পানিগুলো মেইনলি তোমার কন্টেস্ট দেয়, দেন কন্টেস্টের মাধ্যমে তারা হায়ার করে থাকে আর কি। তো এই ভাইগুলোকে আমাদের কন্টেস্টের মাধ্যমে হায়ার হয়। তো এখানে একটা বিষয় দেখো, তুমি প্রবলেম সলভিং যে করলে তোমার কোথায় কাজে লাগতেছে। দেখো তুমি বাংলাদেশে যদি বিগ টিকে এন্ট্রি করতে চাও, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমার কন্টেস্টটা লাগতেছে বা প্রবলেম সলভিংটা লাগতেছে। এছাড়া আরো ইউজ আছে, সেটা তোমার সামনে বলবো আর কি। আর যদি আমি তোমাকে জবের কথা বলি, আসলে সিএসসি করে কি হবে, তো আমাদের মধ্যে আসলে দুই টাইপের পার্সন থাকে। যারা রিসার্চ ওরিয়েন্টেড, তারা তো একটা ক্যাটাগরিতে চলে যায়, তাদের হয়তো ফ্যাকাল্টি হচ্ছে তাই, বা তারা কি ওখানে ভালো করতে চায়, হায়ার এডুকেশনে যাইতে চায়, তারা ডিফারেন্ট কাইন্ড অফ পার্সন। তাদের জন্য প্রবলেম সলভিংটা খুব একটা ম্যাটার করে না, বাট কিছু একটা ম্যাটার করে, একটা নির্দিষ্ট রেসপন্সিবল প্রবলেম সলভ সবাই করতে হয়। দেন যারা এই লাইন থাকবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইন, সে একটু হাই লেভেলে করবে সলভিং, আর যে একটু রিসার্চের দিকে যাবে, সেই রিসার্চ দিকে একটু বেশি ফলো করবে আর কি। তো আমি যদি জবের কথা বলি, যে রিসার্চ বাদ দিয়ে আমাদের সিএস তে আর কি কি জব আছে, তো এই ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি চলে আসে, একটা হলো তোমার সিএস জব, আর একটা হলো নন সিএস জব। তো নন সিএস কারা? নন সিএস মনে করো প্রোগ্রামিং করতে ভালো লাগতেছে না, আমার তোমার ডেভেলপমেন্ট ভালো লাগতেছে বা এসব তোমার বিরক্ত লাগতেছে, ফাইন ভাই, তা তোমার জন্য বই আছে। তুমি ব্যাংকে জব জয়েন করতে পারো, তুমি চাইলে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারো, তুমি চাইলে টেকনিক্যাল রাইটার হিসেবে জয়েন করতে পারো, ইভেন আইটি সাপোর্ট ম্যান হিসেবে জয়েন করতে পারো, বিজনেস অ্যানালিটিক্যাল হিসেবে জয়েন করতে পারো। বুঝতে পারছো? আর আমাদের সিএস জব আছে যেগুলো, সেই সিএস জব গুলো কোনটা? ফার্স্টে চলে আসছে মোস্ট পপুলার জব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এন্ড সেকেন্ডলি আছে এআই ইঞ্জিনিয়ার, দেন আমাদের ব্লকচেইন ডেভেলপার আছে, ডাটা সায়েন্টিস্ট আছে, তোমার সাইবার সিকিউরিটি পার্সন আছে, তারপর তোমার ডেভেলপার আছে,
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, মেনলি সিএসসি এর জব আর কি শেষ করা যাবে না ভাই, এত পরিমাণ জব আছে। তো এই হলো অবস্থা। তো আশা করি তোমরা ঠিকঠাক প্রবলেম সলভিং করবা। আর আমাদের যে প্রবলেম সলভিং যে করতেছো এই করার জন্য আর কি তোমার বেনিফিট হবে সেটা বললাম, সেটা কিভাবে হবা। তো তার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। তো আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি আছে সেটা আর কি আমরা যদি ক্যাটাগরাইজ করি তাহলে আমরা দুটা ক্যাটাগরি দেখতে পাবো। একটা হলো আমাদের দেশের বাইরে যে গুলো আছে, জবগুলো আছে সেগুলো, আর যেগুলো আমাদের দেশের ভিতরে জবগুলো আছে। তো যদি দেশের বাইরে ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে একটা থাকে রিমোট জব, আর একটা থাকে তোমার আমার যে বড় বড় বিগ টেক কোম্পানি আছে তারা হায়ার করে। তো রিমোট জবের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় আমাদের ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য, কারণ তুমি যখন রিমোট জব করতে যাবা তখন তারা এক্সপিরিয়েন্স চায়, লাইক 2 বছর বা 3 বছর এক্সপিরিয়েন্স চায়। তারা এক্সপিরিয়েন্স পার্সন ছাড়া রিমোট জবে নিতে চায় না, কারণ তাদের কাছে সেই অ্যাবিলিটি থাকে না যে তোমাকে অনলাইনে ট্রেনিং দিবে। সেই জন্য তারা কিছুদিন এক্সপিরিয়েন্স চায়। তো এটা একটু টাফ ফ্রেশ হিসেবে তোমার রিমোট জবে জয়েন করা। বাট যদি তুমি বিগ টেক কোম্পানিগুলোর কথা চিন্তা করো, লাইক আমাদের ফাং আছে, ফাংয়ে কি আছে, এনভিডিয়া আছে, ফেসবুক আছে, আমাজন আছে, মাইক্রোসফট আছে, গুগল আছে, বা নেটফ্লিক্স আছে, এসব কোম্পানি যখন তুমি জয়েন করতে যাবা সেক্ষেত্রে আর কি তোমার কয়েকটা ব্যাকগ্রাউন্ড তারা দেখবে। ফার্স্ট অফ অল তোমার একটা এভারেজ সিজিপি দেখবে, মোটামুটি খুব হাই লেভেল সিজিপি অ্যাপ্রিসিয়েট না, বাট একটা সিজিপি মেনটেন করতে হবে, কারণ সবাই কিন্তু কমপ্লিট প্যাকেজ চায়। কেউ চায় না যে এটাতে অনেক খারাপ হবে এটাতে অনেক ভালো হবে। বাট কিছু হয়তো এক্সেপশনাল কেসও আছে যে লাইক অনেকের সিজিপি অনেক খারাপ বাট সে কোডিং দেখতে অনেক ভয়ঙ্কর লেভেলে এক্সেপশনাল, লাইক দেখা যায় সে কোড ফোর্সে গ্রেন মাস্টার লেভেলে চলে এসেছে। এই লেভেলে মানুষজন চায় তাকে অবশ্যই এক্সেপশনাল পার্সন। আর বাংলাদেশের হিস্ট্রিতে গ্রেন মাস্টার আছে মাত্র 2টা, বুঝতে পারতেছি কতটা হাই লেভেলের বিষয় এখানে আছে। তো এসব মানুষরা যখন অ্যাপ্লাই করে তখন এখানে আর্টিফিশিয়াল চলে আসে সেটা সিভি। তুমি যখন সিভিটা দিবা তখন ম্যাক্সিমাম টাইম পসিবিলিটি থাকবে তোমার সিভিটা তারা দেখবে না। কেন দেখবে না? কারণ তাদের সিভি ফিল্টারিং সিস্টেম আছে। সেই সিভি ফিল্টারিং সিস্টেমে দেখা যাবে তোমার সিভি রিফাইন হয়ে ওরা আউট করে ফেলবে, তো তুমি ইন্টারভিউ কলটাই পাবো না। তো আমাদের কি প্রয়োজন? আমার তো অবশ্যই নিজেদের প্রুফ করার জন্য সুযোগ প্রয়োজন, তাই না? যে আসলে আমি যে কোম্পানিতে জয়েন করবো, তো আসলে আমার একটা সুযোগ দরকার। এই সুযোগটা ক্রিয়েট করার জন্য তুমি কি করতে পারো, সেক্ষেত্রে লাগবে তোমার লিঙ্কডইন, ম্যান্ডেটরি। লিঙ্কডইনে তুমি কি করবা, বিভিন্ন লোকের সাথে কানেকশন করবা। লাইক আমার গুগলে টার্গেট আছে, আমি গুগলে বেশ কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কানেকশন পাঠাবো। দেন দেখা যাচ্ছে যে সবাই একসেপ্ট করবে না, বাট 2-3 জন হয়তো একসেপ্ট করবে। বা ধরে নিলাম আমি 10 জন একসেপ্ট করছি, আমি 10 জনকে সুন্দর করে মেসেজ দিব, লাইক ইমেল টাইপের। দেন দেখা যাবে যে তার মধ্যে যে 2 জন বা 3 জন রিপ্লাই এসেছে, সেই 2 জন বা 3 জন রিপ্লাই এসেছে তাদের সাথে ডাইরেক্ট বলা যাবে যে ভাইয়া আপনি আমাকে রেফার করেন। এটা কখনো করবা না। কি করবা, যে তাদের সাথে স্লোলি কনভারসেশন আগাবা, ভাইয়ের কোম্পানি কেমন, কালচার কেমন, স্যালারি কেমন দেয়, কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে দেখা যাবে সেই কোম্পানির ভাইয়া তোমাকে অফার করে যাচ্ছে। তুমি যদি চাও তাহলে তুমি আমার কোম্পানি অ্যাপ্লাই করতে পারো। বাইরের দেশের কোম্পানিগুলোতে টাফ রেফারটা পাওয়া, বাট ট্রাই করা হচ্ছে আর কি। তো এবার যখন তুমি রেফারটা পাবা তখন তুমি ইন্টারভিউ কল পাবা। তো ইন্টারভিউ আবার একটা মজার কাহিনী আছে যে আমাদের দেশের কোম্পানি আর বাইরের কোম্পানি দুটার ভিতরে একটু পার্থক্য আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানি 5টা রাউন্ড ইন্টারভিউ নেয়, বাট বাইরের কোম্পানিগুলা মেইনলি তোমার 5টা বেশি রাউন্ড নিতে পারে। লাইক গুগলের ক্ষেত্রে যদি আমি বলি যে গুগলে এমন রেকর্ড আছে 7-8টা রাউন্ড নিয়ে নিচ্ছে। কেমন নিচ্ছে? কারণ তারা ভাইয়া তোমাকে নিজের অর্থায়নে তোমাকে দেশের বাইরে নিয়ে যাবে, তার তোমার ট্রেনিং দিবে, কারণ তুমি এখন পুরো এমটি একটা পার্সন। কারণ তারা তোমার কোনো ডেভেলপিং স্কিলস তোমার হায়ার করছে, তারা জাস্ট তোমার একটা স্কিল সেটা প্রবলেম সলভিং স্কিল, বা তোমার ইঞ্জিনিয়ারিং যে মাইন্ড আছে সেটা তারা চেক করছে। তো তারা অনেকগুলো রাউন্ড নিবে, তোমার উপর যদি ফুলি স্যাটিসফাইড হয় দেন তারা তোমার অফার দিবে। আর অফার দিলে বুঝতে পারছো তোমার লাইফ সেটেল। আর আমি যদি দেশের কোম্পানিগুলোর কথা বলি তাহলে দেশের কোম্পানিগুলো আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। সেই কোম্পানিগুলো কারা? একটা হলো হাই লেভেল কোম্পানি যেগুলো আছে আমাদের টপ কোম্পানিগুলো, তারপর আছে মিড লেভেল, তারপর আছে লো লেভেল। তো আমাদের লো লেভেল যে কোম্পানি হয়েছিল ভাই এদের কালচার খুবই খারাপ, তো আমরা কেউই ট্রাই করবো না সব কোম্পানি যাওয়ার, আর আমি এগুলো নিয়ে আসলে কথা বলবো না। আর মিড লেভেল যে কোম্পানিগুলো আছে আর হাই লেভেল যে কোম্পানি আছে এদের মধ্যে একটু পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? প্রথমত স্যালারির পার্থক্য, আর দ্বিতীয়ত তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের পার্থক্য। তো আমি যদি তোমার মিড লেভেল কোম্পানিগুলো বলি, সেই কোম্পানিগুলো কি করে যে তোমার নির্দিষ্ট স্কিলের উপর বেস করে তোমাকে হায়ার করে। কেমন স্কিল? মনে করো তুমি ওয়েব ডেভেলপমেন্ট পারো, তো তোমাকে ওয়েব ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করবে। তুমি ফ্রন্ট এন্ড পারো, তোমার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করবে। বা তুমি ব্যাক এন্ড পারো, তোমার ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করবে। বাট মনে করো যে তাদের স্যালারি স্টার্টিংটা খুব একটা মানে বিগ টেকের তুলনায় খুবই একটা ভালো হয় না। তো আমার যে স্টার্টিং স্যালারি 20 থেকে 30 তারা দেয়, আর তোমার এখানে স্যালারি হয়তো বাড়তে বাড়তে সর্বোচ্চ 50, 60, 70 যায়, এক পর্যায়ে থামে যাবে। এখানে গ্রোথ খুবই খারাপ। আর যদি টপ কোম্পানিগুলোর কথা বলি, তাহলে টপ কোম্পানিগুলো একটা মজার কাজ করে, তারা আর কি তোমার কাছে কোনো স্কিলই চায় না। তারা কি চায় যে আমি একটা ফ্রেশ গ্রাজুয়েট নিব যে তার একাডেমিকে টপিক গুলা মোটামুটি জ্ঞান রাখে, যার মধ্যে প্রবলেম সলভিং ব্যাপারটা আছে, যে কোনো কিছু দিলে হ্যান্ডেল করতে পারে, বেটারলি ডিল করতে পারে, সেই মানুষটাকে সে হায়ার করে। কেন হায়ার করে সেই মানুষটাকে? কারণ দেখো, যে মানুষটা প্রবলেম সলভিং পারে আর যে মানুষটা ডেভেলপিং করে এদের দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি? যে ইঞ্জিনিয়ারিং পার্সন তার মনে সে একটা ওয়েবসাইট বানাইছে, মনে করো যেখানে রিফাত আছে, মনে করো রিফাত একটা ওয়েবসাইট বানাইছে, ওই মনে করো একটা ইঞ্জিনিয়ার, আর মনে করো আমি একজন ডেভেলপার।
তো আমি যে ওয়েবসাইটে বানাচ্ছি সেখানে কিন্তু আমার কিন্তু প্রবলেম সলভিং মাইন্ডটা নাই। তো এই জন্য কি হবে যে আমার ওয়েবসাইটে দেখা গেলো 5,000 মানুষজন আসছে, ফাইন, আমার ওয়েবসাইট অনেক ভালোভাবে চলতেছে। 5,000 যখন বেশি মানুষজন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমার ওয়েবসাইট সুন্দর করে লিখে আসছে কি 404, বুঝতে পারছো লিখাটা কখন আসে। আমার ওয়েবসাইট ট্রাফিক হ্যান্ডেল করতে পারতেছে, আমার ওয়েবসাইট ক্র্যাশ করছে, আমার ডাটাবেস ক্র্যাশ করছে। বাট সেটা যখন একটা ইঞ্জিনিয়ার করবে তখন আসলে বিষয়টা কি হবে, তখন বিষয়টা দেখবা যে সে ডাটা স্ট্রাকচার জানে, সে টাইম কমপ্লেক্সিটি ডিল করতে জানে, সে জানে একটা স্পেস কমপ্লেক্সিটি কিভাবে ম্যানেজ করতে হয়, সে জানে একটা অনেকগুলো মানুষকে কিভাবে ট্রাফিক হ্যান্ডেল করতে হয়। তো সেই দেখা যাবে একটা বেটার অ্যালগরিদম অ্যাপ্লাই করবে যার জন্য তার ওয়েবসাইট হবে বেটার অপটিমাইজ। তার জন্য কি হচ্ছে, তার ওয়েবসাইটে 5 লাখ মানুষ আসলে কোনো সমস্যা হবে না, যেখানে আমার ওয়েবসাইট 5,000 মানুষ হ্যান্ডেল করতে পারতেছে না। সেটার জন্য মেইনলি বড় বড় কোম্পানিগুলো তোমার প্রবলেম সলভারদেরকে হায়ার করে। তো তুমি যখন মনে করো যে বাংলাদেশের বিগ টেক কোম্পানি কারা আছে, ইনোসিস আছে, থেরাপ আছে, বেনিশন 23 আছে, স্যামসাং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, শেফালো আছে, সেলিস আছে, বিভাসক আছে, আর শেষ করা যাবে না, বাংলাদেশে অনেক ভালো ভালো আইটি কোম্পানি আছে। আর তাদের মধ্যে যদি কিং লেভেল কোম্পানি বলি সেটা ভাই অপটিমাইজলি আছে, কারণ অপটিমাইজলি সবচেয়ে হাই স্যালারি পে করে। তো তুমি যখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে বের হচ্ছ, তখন তুমি যখন এটা ইনোসিসে অ্যাপ্লাই করবে, মনে করেন থেরাপির কথাই যদি বলি, থেরাপ আর ইনোসিস একটু হায়ারিং প্রসেসটা ডিফাইন, কারণ ইনোসিস সিপি ছাড়া মানুষজন নেয়, কম্পিউটার প্রোগ্রামিং করে, এই ক্লাসে ইনস্টিস কোনো মানুষই নেয় না। আর থেরাপি কিন্তু একটা ডিফারেন্ট কেস, থেরাপি তোমাদের এক্সাম দিবে, ফার্স্ট রাউন্ডে তোমাদের একটা এক্সাম থাকবে, সেই এক্সাম যদি তোমরা পাস করতে পারো দেন তোমাদের থাকবে 2টা কোডিং রাউন্ড। এই যে প্রবলেম সলভিং করছে এতদিন ধরে তোমরা, এই প্রবলেম সলভিংটা এখানে আসলে তোমাদের কাজে লাগবে। এই যে 2টা কোডিং রাউন্ড আছে, এই 2টা কোডিং রাউন্ডে তোমাদের প্রথম রাউন্ডে দেখা যাবে যে তোমাদের মোটামুটি একটু লো লেভেল বা মিড লেভেল থেকে কোশ্চেন করবে, সেটা তোমরা সলভ করতে ইজিলি। দেন তোমার যে থার্ড ইন্টারভিউ থাকবে, মানে থার্ড ডে, সে থার্ড ডে দেখা যাবে তোমাদেরকে খুবই একটা হার্ড প্রবলেম দেবে। এমন না যে তোমার হার্ড প্রবলেমটা সলভ করতে হবে, তুমি কিভাবে অ্যাপ্রোচ করতেছো, থিঙ্ক করছো, আর আসলে ওই বিষয়টা দেখবে। দেন তুমি যদি এই 2টা রাউন্ড পাস করে ফেলো কোডিং রাউন্ড, দেন তোমার 4th রাউন্ড হবে এইচআর টিমের সাথে। এইচআর টিমের সাথে কেমন রাউন্ড হবে, কারণ তারা তোমাকে একটু কথাবার্তা বলে তোমার মেন্টালিটা দেখবে, কারণ আমাদের যে বিগ টেক কোম্পানি গুলো কিন্তু খুবই ভালো একটা কালচার মেনটেন করে। আমাদের মনে হয় যে বিভিন্ন প্রতিষ্ঠানে কি হয় যে যার সিনিয়র থাকে তার স্যার বলতে হয়, তাই না? কিন্তু আমাদের যে বিগ টেক কোম্পানি সেখানে স্যার বলতে কিছু নাই, তোমার যারা সিনিয়র তার সবাই তোমার ভাই হয়, তোমার কোম্পানির ওনার সেও তোমার ভাই হয়, এরকম একটা কালচার তারা মেনটেন করে। তো তুমি যখন 4th রাউন্ডে যাবা তখন তোমার বিহেভিয়ারটা দেখবে, আসলে তুমি মানুষটা কেমন, তোমার বিহেভিয়ার কেমন, তুমি টক্সিক কিনা, এসব কিছু চেক করার পর তোমার যদি ওকে মনে হয় তো তোমার 4th ডে পাস হয়ে যাবে, তুমি 4th ইন্টারভিউ রাউন্ড পার করে ফেলবে। দেন তোমার লাস্ট রাউন্ড সেটা হবে তোমার কোম্পানির সিইও থাকবে বা সিটিও থাকবে, ম্যানেজার থাকবে, এন্ড তুমি যে টিম জয়েন করবে সেই টিমের লিড থাকবে। তো লিড তোমাকে কি কি কোশ্চেন করবে, জাস্ট তোমার হয়তো দেখবে লাস্ট টাইমের মতো যে কি কি হয়তো প্রবলেম সলভ করে বিষয়টা একটু চেক করবে। দেন সবকিছু তাদের ঠিকঠাক মনে হলে তখন তারা তোমার সাথে স্যালারি নেগোসিয়েশনে আসবে। তো এখন যদি আমি কথা বলি যে আসলে স্যালারি নেই, আমাদের বিগ টেকের স্যালারি নেই, কারো কি কোনো আইডিয়া আছে আমাদের বিগ টেক কেমন স্যালারি দেয়? থাকলে কি একটু আনমিউট করে বলো তো, এনিওয়ান? কারো কোনো আইডিয়া নাই? ভাইয়া না ভাইয়া। স্যালারির পরিমাণ তো কোম্পানি ভেদে আলাদা আলাদা এটা হয় ভাইয়া, পজিশনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা শোনো, আমাদের যে বিগ টেক গুলো আছে এগুলো তোমার ফ্রেশার লেভেলে সবাই একটা স্কিল মেনটেন করে, সবাই একটা রেঞ্জ মেনটেন করে। তো কোনো আইডিয়া আছে রেঞ্জটা কত থেকে কত হইতে পারে রোহান? ভাইয়া ফার্স্ট যখন কেউ একটা কোম্পানিতে জয়েন করে তখন তার ফার্স্ট বেতন ভাইয়া মেবি আপনার যদি ভালো কোম্পানি হয় 30 থেকে শুরু হয়, এন্ড যদি কোম্পানি একটু লো হয় দেন 20 বা 15 থেকে শুরু হয়। আচ্ছা, একটু অনেকটা দূরে আসছো, আমি বলি তোমার যে, আচ্ছা শোনো সবাই শোনো তাহলে, আমাদের যে বিগ কোম্পানিগুলো আছে লাইক থেরাপ লাস্ট টাইম ফ্রেশার হায়ার করতেছে, থেরাপির স্টার্টিং স্যালারি কত ছিল জানো? থেরাপির স্টার্টিং স্যালারি ছিল 65K। বুঝতে পারছো বিষয়টা কতটা হাই লেভেল, যে আমাদের যে মিড লেভেল কোম্পানি আছে তাদের টপ স্যালারি যেটা সেটা তুমি স্টার্টিং এ পাচ্ছ। ইভেন তুমি যখন 2 বছর কোম্পানিতে এক্সপিরিয়েন্স হয়ে যাবা তোমার স্যালারি ইজিলি 1,20,000 টাকা কোর্স হয়ে চলে যাবে। ইভেন এই স্যালারিটা রোহান জিজ্ঞাসা করবা? আচ্ছা ভাই, আমাদের কি গ্রাজুয়েশন কমপ্লিট করে এই কোম্পানিগুলোতে জয়েন করা পসিবল, শতভাগ নাকি ভাই। ফার্স্টে আমাদের আরো স্কিল গ্যাদার করে দেন পরে জয়েন করতে হয়? আচ্ছা তোমার আমি যেটা বললাম কথা তাহলে হয়তো তোমরা বুঝতো নাই যে আমাদের যেটা বিগ টেক আছে তারা মেইনলি কোনো স্কিল চায় না, তারা কি চায় শুধু একটা বিষয়ে প্রবলেম সলভিং। আর ওরা মেইনলি ফ্রেশারে হায়ার করে। কেন ফ্রেশার হায়ার করে? কারণ আমার মনে করছে এআই ইঞ্জিনিয়ার লাগে, আমি আমার নিড অনুসারে সে প্রবলেম সলভারকে সে বানাই ফেলবো, আমি তাকে ফ্রিতে, মেইনলি আমি না, মেইনলি যে ইউনিসিস থেরাপ যে কোম্পানিগুলো আছে তারা কি করে জানো? তুমি যখন ফ্রেশ হিসেবে জয়েন করছো তারা ইন্টারভিউ পাস করছো, তারা তোমাকে 6 মাস ট্রেনিং দিবে, তুমি যে টেকে কাজ করবে সেই থেকে তারা 6 মাস ট্রেনিং দিবে। আর ইভিন সেই ট্রেনিংটা তোমার ফ্রি ট্রেনিং হবে না, তারা কি করবে জানো? তোমার ফুল স্যালারি পে করবে প্লাস তোমার ট্রেনিং দিবে। বুঝতে পারছো রোহান?
জি ভাইয়া, বাট আমি তো ভাইয়া শুনছি যে এনওসি সলিউশন, যেটা আমাদের দেশের একটা হ্যাঁ, মানে খুব ভালো মানের একটা কোম্পানি, ওইখানে ফার্স্ট স্যালারি শুরু হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আপনার 30,000 থেকে, দেন ভাইয়া পরে 2 লাখ পার হয়ে যায়। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের 30 করে শুরু হইতো আগে, বাট এখন তোমার স্যালারি স্কেল বাড়াচ্ছে সব কোম্পানি। তোমার লাস্ট এই ইয়ার যে স্যালারি শুরু হয়েছে সেখানে তোমার ইউনিভার্সিটি মেবি 45 থেকে শুরু করছে, আর তোমার থেরাপি লাস্ট টাইম বললাম 65 এ গেছে। আর অপটিমাইজলি ভাই অলওয়েজ হাই দেয় ওরা, সব সর্বোচ্চ স্যালারি দেওয়ার ট্রাই করে। আর যদি তুমি খুব ভালো একটা প্রবলেম সলভার হও, লাইক লাস্ট টাইম একজন শেফালতে জয়েন করছে আমার পরিচিত, সে 60K তে শেফালতে জয়েন করছে, তো বুঝতে পারতেছো কম্পিউটার কোম্পানি ভ্যারি করে, আর তোমার স্যালারি রেঞ্জ তোমার দিয়ে দিবে তারা, তো তুমি ওই রেঞ্জের ভিতরে তোমার নেগোসিয়েশন উপর ডিপেন্ড করবে। তো যে পার্সনের কথা হয়তো তুমি বলছো তাকে হায়ার করছে, সে হয়তো তত ভালো নেগোসিয়েট করতে পারে নাই, তার জন্য হয়তো সে 30 তে শুরু করছে। এটা এমন না যে ফিক্স তুমি 65K পাবা, বাট তোমাকে একটা রেঞ্জ দিয়ে দিবে, তুমি যত বেটার নিজে প্রুভ করতে পারো তুমি তত বেটার অফার তাদের দিতে পারবে, আচ্ছা আমি স্যালারিতে জয়েন করবো। বুঝতে পারছো? জি ভাইয়া, আমি বুঝতে পারছি। ওকে, ফাইন। এই হলো আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা। তো যেটা বললাম যে তারা তোমাদেরকে 6 মাস ট্রেনিং দিবে, বা কিছু কোম্পানি 4 মাসও ট্রেনিং দেয়, সেটা তুমি ফুল স্যালারি পাবা, প্লাস তুমি সেই স্টাইলে কাজ করবা। এভাবে করে আর কি বিষয়গুলো কাজ করে। আর আরেকটা বিষয় অ্যাড করি যে আমাদের যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা খোলার কিছু মোটো আছে আমাদের। সেই মোটোর মধ্যে ফার্স্ট মোটোটাকে যে আমাদের সব জুনিয়র আছে, দ্যাটস মিন তোমরা, তো তোমাদেরকে আমরা ফার্স্ট অফ অল গাইড করবো, আসলে আমরা যা জানি সেটার উপর গাইড করবো, প্লাস ট্রাই করবো কিছু এক্সপার্ট নিয়ে আসার। মাঝে মাঝে হয়তো সেমিনার থাকবে এক্সপার্টদের, তারা হয়তো তোমাদেরকে আরো ডিটেলসে অনেক কিছু জানাবে, অনেক কিছু বলবে। আর আরেকটা যেটা মেইন রিজন সেটা হলো যে আমাদের প্রোগ্রামিং শেখা, প্লাস সেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করা, তাই না? তো এই বিষয়গুলোর জন্য মেইনলি আমরা তোমাদের গাইডলাইন দিব। দেন একটা নির্দিষ্ট স্টেজ থাকা পার করার পর যখন আমার মনে হবে যে ফাইন তোমরা অনেক ভালো রেঞ্জে চলে গেছো, তোমার প্রবলেম সলভিং এর ক্যাপাবল, তখন আমি কি করব, তোমাদের কিছু কন্টেস্ট দিব। সেই কন্টেস্ট গুলোর উপরে বেস করে অনেক ডিসিশন মেকিং হবে। লাইক আমাদের গ্রুপ দেখতেছেন এখন 100+ মেম্বার আছে, কিন্তু ভাই এটা থাকবে না, এটা কমতে কমতে আসলে 40 বা 50 চলে আসবে। কেন আসবে? কন্টেস্টে যে রেটিং আসবে বা র্যাঙ্কিং আসবে সেটার বেস করে আমি এখানে শর্ট আউট করবো, অনেককে আমি এখানে কাট সেট করবো। কারণ যাদের চেষ্টা থাকবে না ভাই, তার পিছনে আমি কোনো ডেডিকেশন দিব না, বা তার পিছনে আমার এফোর্ট দিয়ে কোনো লাভ নেই। যে ভালো করতে চায় তার সাথে কাজ করে অবশ্যই আমার বেনিফিট আছে। কারণ এখানে আমার বেনিফিটটা কি? আমার বেনিফিটটা হলো ভাই ভার্সিটিটা আমার। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চলে যাবো তখন তোমরা ভার্সিটি রিপ্রেজেন্ট করবা, তোমরা যখন ভালো কিছু করবা ততদিন ভার্সিটির নামটা ভালো হবে। সেই জন্য আমি এত কিছু করতেছি, এছাড়া আমার এখানে কোনো মোটিভ নেই। তো কন্টেস্টে আবার কেউ ফেড আপ হয়ে যেন ভয় পায় না যে ভাই আমি র্যাঙ্কিং খারাপ করছি তা আমি বাদ করে যাচ্ছি, এমনটা ভাই হবে না। এমন হতে পারে যে র্যাঙ্কে ফার্স্ট হয়েছে সে বাদ করে গেছে, যে লাস্ট হয়েছে থাকছে। কেন? কারণ আমি কোড দিলে বুঝতে পারবো যে ফার্স্ট যে চিট করে তাকে ভাই আমি তো কন্টেস্টে কেন, সে আমি গ্রুপে থাকতে পারবে না। আর যে লাস্ট হয়েছে সে হয়তো একটা প্রবলেম সাবমিট দিতে পারে নাই বা কিছুই পারে নাই, বাট সে ট্রাই করছে, সে শেষ পর্যন্ত ছিল, এরকম যে চেষ্টা করার মধ্যে আমি দেখি, সে অবভিয়াসলি কমিটি থাকার অধিকার রাখে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ফাইন, অনেক কিছু বলে ফেলছি, তোমাদেরকে অনেক বোর করলাম। যাই হোক, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, যে ইন্ডাস্ট্রি নিয়ে হোক বা ক্যারিয়ার নিয়ে হোক বা প্রবলেম সলভিং নিয়ে হোক বা কি করবো না করবো, এনিথিং। আচ্ছা ভাই, আমি কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, শিওর শিওর। আহ, আমরা ভাই যেহেতু ফার্স্ট ইয়ার মাত্র শুরু করতেছি, আমাদের মধ্যে অনেকে আছে ভাই যারা খুব ভালো জানে, কিন্তু আমরা এরকম অনেকেই আছি যারা প্রোগ্রামিং সম্পর্কে এখনো খুব ভালো মতো কিছু জানি না, বা কম্পিউটারে কোনোদিন ট্রাই করেও দেখি নাই। তো আমাদের এখন লক্ষ্যটা কিরকম হওয়া উচিত, এবং আমরা কিভাবে আমাদের স্কিলটা গ্রো করব, এবং সামনে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারি যাতে আমরা ফার্স্ট হইতে পারি, এরকম একটা অ্যাচিভমেন্ট নেওয়ার জন্য আমাদের কিরকম গাইডলাইন অনুসরণ করা উচিত? আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বললাম যে তোমাদের গাইড করার জন্য গ্রুপটা খোলা হয়েছে। আর সেকেন্ডলি যেটা বললো যে অনেকে অনেক কিছু জানে, অনেক কিছু করছে ভাই, দিন শেষে তোমরা যারা আছো সবাই আমার কাছে জিরো জিরো বলতে তোমরা, আমি আমার চোখে তোমরা সবাই কিছু পাও না। তো আমি সেভাবে তোমাদের গাইড করবো। আর সেকেন্ডলি যেটা বলে যে কিভাবে ভালো করতে পারি না করতে পারি, এই যে ভাই বললাম যে একটা তোমার ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার হলো তোমার বেসিক ক্লিয়ার করার টাইম। এখন মনে হয় যে একজন ওয়েব ডেভেলপমেন্ট পারে, সে যখন ইন্ডাস্ট্রিতে যাবে সে আফসোস করবে যে আমি কেন প্রবলেম সলভিং করলাম না, কারণ সে তার সাথে গ্রোথ করতে পারবে না। তো এই জন্যই তোমাদের কাজ হবে যে কে কি করলো না করলো সেটা না দেখে নিজের পার্সোনাল স্কিলটা বাড়ানো। পার্সোনাল স্কিল কিটা? সেটা হতে পারে ফার্স্ট অফ অল তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়ানো, তোমার ব্রেনটাকে একটা ইঞ্জিনিয়ারিং ব্রেন বানানো। কারণ ভাই দিন শেষে আমরা সায়েন্স স্টুডেন্ট, আমরা ইঞ্জিনিয়ার হইতে আসছি, কি ডেভেলপার হইতে আসি নাই। আমি যেটা ডেভেলপারই হবো সেটা একটা আর্টস কমার্স স্টুডেন্ট প্রোগ্রামিং এর একটা কোর্স করলে সেটা ডেভেলপারই হয়ে যাবে। তো নিজের মাইন্ডটাকে এভাবে অপটিমাইজ করতে হবে। বুঝতে পারছো তো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমাদের তো একাডেমিক পড়াশোনার চাপও আস্তে আস্তে বাড়তেছে, তো আমরা একাডেমিকের পাশাপাশি
এই স্কিলগুলো মানে দুইটা আমরা কিভাবে মানে রিলেট করে চলবো? ভাই দুটা মেনটেন করা আসলে টাফ, এটা বাস্তব, বাট অনেক আছে মেনটেন করে ভালো করতেছে, অনেক ভালো হচ্ছে, অনেক ভালোই করতেছে। এমন পার্সন আছে সিজিপি 4/4 রাখতেছে, প্রোগ্রামিং করতেছে, লাইক তোমাদের যে জয়েন্ট সেক্রেটারি তারও কিন্তু 4/4 সিজিপি চলতেছে। তো আহামরি তেমন কিছু না, বাট একটা বিষয় যে টাইম ভাই নষ্ট করা যাবে না। আমাদের ফার্স্ট স্টাইল কি হয় যে আমরা অনেক দিকে চলে যাই, ফ্রেন্ড ট্রেন আড্ডা অনেক কিছু করি, বাট এই টাইমে ভাই টাইম নষ্টটা একদম নষ্ট করা উচিত না, সেটা মেন কথা। তোমার মনে হয় যে দিনটা তুমি সুন্দর গুছাই ফেলবা, লাইক আমি এই টাইমটা এই 4 ঘন্টা বা 5 ঘন্টা প্রবলেম সলভিং দিব। আর আমাদের নর্দানির একাডেমিক পেশা বাচ্চা ট্রু, বাট আমাদের একাডেমিক কারিকুলাম কিন্তু খুব একটা কঠিন কিছু না আমাদের। আর বিশেষ করে নর্দানির যেভাবে পড়াশোনা করায় বা যেভাবে শেখায়, তো এটা তুমি অন্য ইউনিভার্সিটির যে কম্পেয়ারে চলে যাও, লাইক যে বড় ইউনিভার্সিটি করতে গেলে যে আমাদের পেশাটা আসলে একটু কম, বাট নর্দান আমাদের ফ্লেক্সিবিলিটি আছে ভালো করার। যে নর্দান আমাদের শুরুটা দেয় যে যেমন বাকি তুমি টাকে পড়তেছো, ব্রাক তোমাকে এত প্রেশার দিবে যে তুমি like অন্যদিকে মনোযোগ দিতে পারবে না, বা তুমি নর্দান থাকা অবস্থায় তুমি সেই ফ্লেক্সিবিলিটি পাইতেছো, তুমি একাডেমি ভালো করার সুযোগ পাচ্ছ, প্লাস পাশাপাশি এক্সট্রা কিছু করার সুযোগ পাচ্ছ। তো এই জিনিসটা কাজে লাগাতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। ভাই বলতেছি এখন আমরা এখন ফার্স্ট সেমিস্টার আমাদের পড়াশোনা আসলেই চাপ নাই বললেই চলে, কিন্তু ভাইয়া আসলে আমরা সময়গুলো নষ্ট আসলে বুঝতেছি না কিভাবে প্রোগ্রামিং গুলা বা আমরা এগুলা কিভাবে শুরু করব, এই জিনিসটাই আসলে বুঝতেছি না। আচ্ছা, কিভাবে শুরু করবা সেটা যে পরীক্ষা শেষ হলো, এখন তোমাদের গ্রুপ আসতে গাইড করা হবে, কি টপিক শিখবা না শিখবে সেটা তোমাদের বলে দেওয়া হবে। ফার্স্ট থেকেও তোমাদের জন্য একটা কোর্স আসতেছে C++ এর, সেখানে তোমরা জয়েন করবা, সেখানে তোমরা কিছু শিখতে পারবা। আর সেকেন্ডলি তোমাদের সামনে একটা কন্টেস্ট আসতেছে, আমি হোপ করবো তোমরা কিছু পারো না পারো সবাই কন্টেস্টে পার্টিসিপেট করো, কারণ এটা তোমাদের, তোমরা লাকি যে তোমরা ফার্স্ট, আমরা কিন্তু ভার্সিটিতে প্রতি ইয়ারে একটা দুটো বেশি কন্টেস্ট পাই না, তো তোমরা লাকি তোমরা একটা কন্টেস্ট পাচ্ছ। আর প্লাস কন্টেস্টে জুনিয়র সেগমেন্ট থাকতেছে, তার জন্য প্রবলেম যদি সলভ করতে নাও পারো তারপরে আসলে করা উচিত হবে, কারণ তোমরা এখানে একটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স পাচ্ছ আসলে আমাদের অফলাইন কন্টেস্ট গুলো কিভাবে হয়। কারণ চাইলেও কিন্তু তুমি আমাদের ভার্সিটি বাড়ি অফলাইন কন্টেস্ট চাইতে পারবা না, আর আমাদের ভার্সিটি অফলাইন কন্টেস্ট খুবই লিমিটেড। মনে করো যে আমরা ট্রাই করছি হ্যাঁ একটু ইনশাল্লাহ বাড়ায় ফেলবো, বাট যেহেতু তোমরা একটা কন্টেস্ট পাই গেছো, এটা মিস করা আসলে তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন আছে রিসার্চ নিয়ে। মানে হচ্ছে আমাদের যে মানে টিচার গুলা তারা যে রিসার্চ পেপার পাবলিশ করে আপনার কোশ্চেনটা আরেকবার বলবেন। আচ্ছা কথা আসছে, তার আবার বলেন। গুলোর সাথে কি আমরা ইয়া হতে পারবো না মানে শিক্ষার জন্য? মানে বললাম তারা কি স্টুডেন্টরা মানে আমরা শেখার জন্য তারা কি মানে হচ্ছে আমাদেরকে শেখানোর জন্য ইয়া করে না, মানে এটাই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ভার্সিটি থেকে আমাদের রিসার্চ শিখায় কি না, বা কখন থেকে শেখানো হবে, এরকম কিছু? আপনার কথাগুলো হ্যাঁ, ক্লিয়ার। মানে টিচাররা যে রিসার্চ মানে টিচার্সরা যে রিসার্চ করে সেটা কি মানে হচ্ছে আমাদেরকে মানে শিখানোর জন্য বা যারা তাদের কি কি নেয় না এরকম type? আচ্ছা নাকি আমি নিজ থেকে আচ্ছা আমি যতটুকু আপনার শিখতে কোশ্চেনটা হবে বুঝতে এমন? পারছি সেটা হলো আমাদের অফিসিয়ালি ভাবে আপনি টিচার, আপনি তো যখন ভার্সিটিতে আমরা পড়াশোনা করতেছি আমাদের থিসিস করতে হয়, হ্যাঁ। আপনি রিসার্চ করতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে, আর একটা আপনার সুপারভাইজার থাকবে, সেটা সমস্যা নাই। আপনি ভার্সিটি শেষ করে রিসার্চ করতে পারবেন, আপনার সেটা নিয়ে সমস্যা নাই। আপনাকে যখন থিসিস করতে হবে তখন আপনার একটা সুপারভাইজার থাকতে হবে, সেটা ভার্সিটি থাকতে হবে, ভার্সিটি কোনো লেকচারার বা কোনো একটা প্রফেসর, বুঝতে পারছেন? সেটা হয় অফিসিয়ালি আমাদের 8 সেমিস্টার বা 9 সেমিস্টার থেকে। এবং রিসার্চ বা থিসিস বা প্রজেক্ট এটার আপনার একটা আমাদের ইয়া থাকে, যে ক্রেডিট থাকে, 3 ক্রেডিট বা 4 ক্রেডিট একটা ক্রেডিট থাকে, সেটা আপনাকে নিতে হয় 8 সেমিস্টারে বা 9 সেমিস্টারে। তো অফিসিয়ালি ভাবে আমাদের 9 সেমিস্টারে সেটা দেয় স্যাররা। যখন আপনি সেই কোর্সটা নিলেন বা ওই ক্রেডিটটা নিলেন, তখন আপনাকে একটা সুপারভাইজার রেডি করতে হয় যে কার কাছে আপনি এটা করবেন, আপনাকে কে দিক নির্দেশনা দিবে। ওই চুজ করে সেই স্যারের সাথে আপনাকে সবকিছু করতে হয়, বা সেই ম্যামের সাথে আপনাকে সবকিছু করতে হবে। উনি আপনাকে বলে দিবে যে আগে একটা টপিক সিলেক্ট করো, তারপর এইভাবে আগাও, এভাবে ডাটাগুলো কালেক্ট করো, তারপর এইভাবে সবকিছু করো। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা সমস্যা নাই, আমাদের হয়তো এই মিটিংটা আর 5 মিনিট পরে বন্ধ হয়ে যেতে পারে। আমরা আরেকটা হলো সেশন করতে যাচ্ছি, সেখানে আমরা রিসার্চ সম্পর্কে আরো আরো অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা বলবেন।
তারপরে আমি তো হায়ার স্টাডিজ সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে আপনার এক্সটার্নাল অ্যাক্টিভিটিস কী কী থাকা দরকার, তারপরে সামনে কন্টেস্ট এবং আপনাদের কেন লিডারশিপ দরকার, আপনারা কেন বিসিসি মেম্বার হবেন, এইসব বিষয়ে আরও কিছু আছে নিয়ে আমরা কথা বলবো আরেকটা সেশনে। মুবিন তুমি কিছু বলো। আচ্ছা, সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আদার্স রিলেটেড, তাহলে জিজ্ঞাসা করে ফেলো, কারণ ভাই আমি চলে যাবো তো। আর বাকিটা টাইম তোমাদের রিফাত ভাই কন্টিনিউ করবে। আর যাদের রিসার্চ সিজিপি, যে রোহান যে কোশ্চেন গুলো সিজিপি কিভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলো সবকিছু আসলে তোমাদের রিফাত ভাই খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবে, কারণ ওই কিন্তু খুব ভালো একটা সিজিপি মেনটেন করতেছে। তো যদি কারো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রবলেম সলভিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে করে ফেলতে পারো, নয়তো আমি লিখ দিচ্ছি। ভাইয়া আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। না, আমি প্রবলেম সলভিং সম্পর্কে কোনো কোশ্চেন নাই, বাট আমি এমনিতে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আচ্ছা, বলো। ভাইয়া আমি তেমন বেশি কিছু জানি না কম্পিউটার সম্পর্কে, জাস্ট আমার একটা ডিপ্লোমা করা ছিল মানে কম্পিউটার বেসিক জানার জন্য আর কি। ওকে। তাছাড়া আমার তেমন কোনো আইডিয়া নাই কম্পিউটার সম্পর্কে, কিন্তু একটা ইচ্ছা আছে যে সাইবার সিকিউরিটির দিকে একটু যাব, মানে এটা এই সাইডটা আমার একটু ভালো লাগে। তো এইটাতে তো ভাইয়া আমি এখন কি মানে কিভাবে কি করতে পারি এই ব্যাপারে? আচ্ছা, সাইবার সিকিউরিটিতে আসলে কিভাবে কি করতে পারো সেটা হলো যে তোমার ফার্স্ট অফ অল লিনাক্স সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকা লাগবে। লিনাক্স ওএস আসলে কিভাবে কাজ করে, প্লাস একটা পপুলার ওএস আছে কালি ওএস, সেটা সময় জানতে হবে। দেন আমাদের সাইবার সিকিউরিটিতে বেশ কিছু টুল আছে, এই টুলগুলো সময় জানতে হবে। প্লাস মনে করো যে নেটওয়ার্কিং সম্পর্কে একটা ভালো নলেজ থাকা লাগবে। তো এই বিষয়গুলো মিলে জানা লাগে। তো সেক্ষেত্রে আবার বলবো যে বেসিকটা ক্লিয়ার করো তোমার প্রোগ্রামিং এর, দেন আস্তে আস্তে তুমি সাইবার সিকিউরিটি শিফট করো। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ফাইন। আর কেউ আছে কোন কোশ্চেন করবে? আই থিঙ্ক মেবি আর কেউ নাই। আচ্ছা রিফাত, আমি তাহলে যাচ্ছি, তুমি বাকিটা কন্টিনিউ করো। আর সবাই ভালো থাকবে।